শিল্প ভাষার সমন্বয়ে নতুন শিল্প রচনা করেছে। এখনকার সময়ে আমি যদি তাকে বলি বিশ্লেষ আয়রন স্পেসের ফ্রেম থেকেই তাকে বিচার করা হচ্ছে। ভাস্কর হিসাবে ওনাকে মূল্যায়ন করা হয়েছে। এটা আসলে নভেরা হচ্ছে আমার একটা মানে এমন একটা প্রজেক্ট যেটা আসলে এখনো আমি শেষ করতে পারিনি। তো যখন আমি ছাত্র, মাস্টার্সের ছাত্র চারুকলা ইনস্টিটিউটের, তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে ধরনের ভাস্কর্য চর্চা করছি, মানে যে একাডেমিক ভাস্কর্য চর্চা, সেটা আসলে খুব একটা ভালো ভবিষ্যৎ নাই। মানে আমার দিক থেকেও যেমন নাই, বাংলাদেশের আসপেক্টও আমি দেখি যে ভাস্কর্য কমিশন করা, ভাস্কর্য করে সারভাইভ করা, এই গোটা জিনিসটার মধ্যে আমার এক রকমের একটা বলবো যে একটা দোলাচল, সন্দেহ, এরকম একটা ছিল আর কি। ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে ভাস্কর্য বিভাগের একজন ছাত্র, সেই হিসেবে কন্ট্রিবিউশনগুলো কি, আমি এটা পরে কি করব, এরকম কিছু সার্চিং ছিল আমার মাথার মধ্যে। তখন আমার মাথায় আসলো যে আমরা তো মানে তখন আমার অডিও ভিজুয়াল নিয়ে অনেক ইন্টারেস্টিং ভাবনা, বা অডিও ভিজুয়াল খুব ভালো লাগে। তখন ফিকশন লেখা বা ফিকশন বানানো, এরকম নানা রকমের আইডিয়ার সাথে কাজ করছি, নিজে লিখছি। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে যদি নভেরা আহমেদকে নিয়ে কোনো কাজ করা যায়, আর সেই নভেরা আহমেদকে নিয়ে তখন আসলে 2008 সালে সেই অর্থে কোনো অডিও ভিজুয়াল আমি দেখি নাই, ও হ্যাঁ, ওই সময় একটাই অডিও ভিজুয়াল রাশেদ ভাইয়ের কাজ, যেটা ওটাই ছিল। আর এর আগে খুবই বলবো যে আমি গবেষণার ক্ষেত্রে লালারুখ সেলিম, মেহবুব আহমেদ এবং আরও দু চারটা স্মৃতি কথা হয়তো থাকতে পারে, সেসবের বাইরে গিয়ে আসলে সেলুলয়েডে আসলে নভেরাকে আমরা পাইনি। তো তখন আমাদের মনে হচ্ছিল যে আসলে আমার এটা মনে হলো যে এটা যদি এই বিষয়টা নিয়ে যদি কাজ করা যায়, বিশেষ করে নভেরার যে শহীদ মিনারের যে অবদান, এই জায়গাটা আমাকে প্রথম ট্রিগার করলো আর কি, যে এটা নিয়েই হয়তো আলোচনাটা শুরু হতে পারে। এবং যেহেতু নভেরাকে আমি রিচ করতে পারছি না, আমি জানি না নভেরা আসলে কোথায় কি করছে, কারণ অনেক রকমের জনশ্রুতি ছিল ওই সময় নভেরা নিয়ে, নানা রকম প্রায় মিথের পর্যায়ে আলাপ চলছিল নভেরা নিয়ে। তখন আমার মনে হচ্ছিল যে আমরা বলছি কারণ আমি একাই কাজটা করছি তা না, এখানে আমাদের বন্ধুরা আছে, সিনেমাটোগ্রাফার আছে, মানে এটার সাথে প্রোডাকশনে অনেক কাজ করেছে। তো ওই সমস্ত সবাই মিলেই আসলে আমরা প্রায় 7-8 জনের একটা দল আর কি। তখন আমরা ঠিক করলাম যে এটা আসলে একটা ডকুমেন্টারি হোক, এবং আমরা নভেরার সমসাময়িক যারা আছেন, যারা আমিনুল ইসলাম, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর এবং সৈয়দ জাহাঙ্গীর, কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, সো এরকম যাদেরকে আমরা রিচ করতে পারছি বাংলাদেশে থেকে, তাদেরকেই আমরা তখন চেষ্টা করলাম, তাদের কাছে গিয়ে আমরা ইন্টারভিউ করলাম তাদেরকে। এবং তাদের ইন্টারভিউ করতে গিয়ে দেখা গেল একটা মজার জিনিস জানতে পারলাম, কারণ ততদিনে আমরা আসলে নভেরার একটা বড় নভেরা যারা লেখালেখি করেছেন, তারা এই মাঝখান থেকে অনেকগুলো সময় পার হয়ে গেছে, মানে সেই 50-এর দশক, তারপর যে বড় একটা সময় চলে গেছে, সেইখানে আবার সেই সমস্ত লেখক শিল্পীদের অবস্থানও বদলে গেছে। ধরা যাক সৈয়দ হক বলছেন যে একসময় উনি স্বীকৃতির কথা বলেছেন নভেরার, কিন্তু যখন 2008 সালে আমি গেলাম, তখন স্বীকৃতিটাকে এত গুরুত্ব হিসেবে দেখছেন না, উনি মনে করছেন যে আসলে স্বীকৃতিটা বড় কথা না। একই রকমভাবে আমি যখন আরও অনেক, যেমন রবিউল হোসেনের কাছে গেলাম, উনি নভেরাকে আসলে এটার সহকারী হিসেবে দেখতে চান শহীদ মিনারের, উনি মূল স্থপতি বা মূল আর্টিস্ট হিসেবে তাকে দেখতে চান না। আমি যতদূর জানি যেগুলো সাক্ষাৎকার ত্রিভু কুমার সেন, তাদেরও দুটি ছবি দেখানো হবে। এবং আমরা যখন ভাস্কর্য বিভাগ খোলা হয়নি, যখন আধুনিক ভাস্কর্যের চর্চা কেউ ওখানে শুরুই করেননি, তখন নভেরা বাইরে থেকে নিজে পড়াশুনো করে আসছেন এবং এখানে প্রথম কয়েকটা কমিশন কাজ করতে, এরকম একটু মিশ্র অভিজ্ঞতা হতে থাকলো এবং অনেক ভাষ্য উঠে আসতে লাগলো। এবং কেউ বিশেষ করে হাসান আব্দুল ভাই, উনি তো তার যে উপন্যাস লেখার প্রেক্ষাপট সেটা বলছিলেন, লালারুখ সেলিম প্রথম গবেষণা করছিলেন যখন তার প্রেক্ষাপট বলছিলেন। তো এগুলো আমি তখন যেটা হচ্ছিল যে একটা অথৈ সমুদ্রের মধ্যে পড়লাম, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার এতটা প্রিপারেশন ছিল না যে এইরকম একটা সিরিয়াস ইস্যু, বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন পায়োনিয়ার স্কাল্পটর, ওনার এবং সাথে আবার
ওমেন ইস্যু এই অর্থে বলছি যে একজন নারীকে তৎকালীন সমাজ কীভাবে দেখে, আমাদের শিল্পীরা কীভাবে দেখে, মানে একটা মেল শভিনিস্ট পয়েন্ট অফ ভিউর যে কথা আমরা যেটা জানি সেইটাকে পাশে রেখে কিভাবে একটা শিল্পীকে আমরা বিচার করবো, এরকম নানা রকম বহুমাত্রিক ক্রাইসিস। আমরা ঢাকার বাইরে গেলাম, চট্টগ্রামে আমরা গেলাম, ঢালিয়াল মামুন, জলি আপা, আবুল মনসুর, হ্যাঁ, দিলারা বেগম, জলি, নাজনী মনসুর। সো অনেকের সাথে কথা বললাম, তাদের প্রত্যেকের কথায় আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এটা একটা এমন একটা কাজ হতে যাচ্ছে, এটা একটা অনেক বড় প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো তখন ওই সময় সেলফ ফান্ডেড ছিল, ফলে বেশি দূর আগায়নি কাজটা। আমি হয়তো ইন্টারভিউ পর্যন্তই কাজটা আমি করতে পেরেছি। কিন্তু এরপরে যেটা হলো, আমার একটা সময় পর ধৈর্যচ্যুতি ঘটে, মাঝখানে অনেকগুলো সময় পার হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয় যে যাই করেছি সেটা থেকে একটা অংশ যদি একটা প্রোমোর মতো করে তুলে ধরা যায় বা একটু, তাহলে তো একটা ইন্সপিরেশনাল জায়গা হবে যেখান থেকে আমি হয়তো বড় কাজটা করতে পারবো। সেই যেটা আজকে দেখানো হলো, ওই কাজটা ছিল তারই একটা ছোট্ট অংশ, যেটা আমি নাম দিয়েছি নভেরা দ্য মাদার স্কাল্পচার অফ বাংলাদেশ। কারণ নভেরা বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রথম পুরোধা বলা যেতে পারে। সেই জায়গা থেকে আমি খুবই উপমার জায়গা থেকে তাকে আমি মাদার স্কাল্পচার বলতেছিলাম। তারপরে তো অনেকগুলো সময় পার হয়েছে, নভেরাকে নিয়ে পিএইচডি থিসিস, আরও ছবি হয়েছে। ফ্রান্সের ভিভিয়ান ভাগ একজন, তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছে, খুবই যেটাকে বলবো জীবনের শেষ পর্যায়ে তখন নভেরা। আনা ইসলাম একটা অসাধারণ প্রামাণ্য গ্রন্থ করেছে। তো এগুলোর পরে আমার কাছে মনে হয় যে আমরা যদি কোনো কাজ এখন করতে যাই, আমার এই কাজটা যদি আমি শেষ করি, তাহলে আসলে এটাকে এই সময়ের নিরিখেই শেষ করতে হবে, এটা কন্টেম্পোরারি হয়ে উঠতে হবে। ফলে সেটাও একটা চ্যালেঞ্জ আসলে, কারণ নভেরা 2008 সালে একরকম ছিল, যেটা আমরা হাতে বেড়াচ্ছি 2025 সালে অনেক তথ্য। সেই তথ্যের ভিতরে ইভেনচুয়াল আমি বলবো নভেরা যে হাজব্যান্ড গ্রেগরি ব্রুন্স যখন ঢাকায় আসছেন, তখন তার তথ্যের ভিতরে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়, সেটা বয়সজনিত কারণে হোক বা ডকুমেন্টেড না আসলে, যে নভেরা কার কাছে নাচ শিখেছেন। নভেরার হাজব্যান্ড বলছেন উদয় শঙ্কর, আমরা আমিনুল ইসলামের কাছে শুনলাম বৈজয়ন্তী মালা। সো এই জাতীয় মানে জটিলতাগুলো আছে। তো এইসব জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নভেরার এই যে স্বাধীনতা পদক প্রাপ্তি এবং পরবর্তী সময় যেটা নাকি রেজাউল করিম সুমন ভাই বলছিলেন যে আসলে একটা আবার একটা এক্সিবিশন হওয়ার মতো সময় চলে আসছে, এবং তার কাজগুলো যেখানে নষ্ট হচ্ছে সেই কাজগুলোকে যাতে আমরা আবার পুনরুদ্ধার করতে পারি, তাহলে এই সময়ের যে ভাস্কর্য চর্চা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি নভেরা আহমেদের কাজ। যেগুলো এখান থেকে আসলে এগুলো মানুষ কিভাবে নেবে, তো মানুষ যেভাবে নেবে আসলে মানুষ সেভাবে নেবে, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা না করে বরং আমরা কিভাবে কাজগুলো পৌঁছানো যায় মানুষের কাছে সেই চেষ্টাটাই করি। আশা করি এরকম বহু লেখালেখি এবং ফিল্ম নির্মাণ বক্তৃতার মধ্যে দিয়ে আমরা নভেরাকে নতুন করে পাঠ করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ।